ভিউজ নিবেদন করছেন 3 স্টেপস অ্যাভিয়েশন একাডেমি। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রমবিধি বা শ্রম বিল বিধি, যেটি ইতিমধ্যেই লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। কৃষি বিল নিয়ে হইহট্টগোল, তা নিয়ে চর্চা চলছে গোটা দেশ জুড়ে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলি জানি ইতিমধ্যেই তারা পথেও নামছে একে একে। আমরা সংসদের ছবি দেখেছি, রাজ্যসভাতে বিক্ষোভ দেখানোতে 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়, এবং বিরোধী যে সমস্ত দল, কংগ্রেসের নেতৃত্বে যে বিরোধী দলগুলি রয়েছে, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা সহ একাধিক দল, তাদের দাবি মূলত যে সেই 8 জন সাংসদের সাসপেনশন তুলে নিতে হবে। তবে এরই মধ্যে কিন্তু এই শ্রমবিধি আইন বা এই বিলটি সহ একাধিক বিল পাশ হয়ে গিয়েছে লোকসভা এবং রাজ্যসভাতে। এই শ্রম মালিক সম্পর্ক বিধি যেমন রয়েছে, সামাজিক সুরক্ষা বিধি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা, এই 3টি বিধি রয়েছে এই শ্রম বিলে। ফলত এর ফলে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা আবারও অভিযোগ করছে যে কোথাও গিয়ে এই বিল পাশ হয়ে যাওয়ার পরে মালিক পক্ষের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে, শ্রমিকদের স্বার্থ দেখা হচ্ছে না। যদিও কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে এই বিষয়গুলি নিয়ে একাধিক আইন ছিল, আইনের মধ্যে একাধিক ধারা ছিল, সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বর্তমানে, যার মধ্যে বেশ কয়েকটিকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে। এবং কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই বিধির ফলস্বরূপ আরও কাজের পরিধি বাড়বে, আরও বেশ কিছু বিনিয়োগ আসবে, বহু মানুষ কাজের সুযোগ পাবেন, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব, যার নাম কোট আমরা রেখেছি শ্রম অসম। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে অতিথিরা রয়েছেন, তবে তার আগে আপনাদেরকে অতিথিদের সঙ্গে পরিচয় করানোর আগে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো। প্রতিবেদনের পরে আসছি এই আলোচনায়। ফের বিরোধী শূন্য অবস্থায় রাজ্যসভায় পাশ হয়ে গেল শ্রমবিধি বিলের মতো গুরুত্বপূর্ণ বিল। নয়া শ্রমবিধি বিলে কর্মী ছাঁটাইয়ে রইল না কোনো বাধাই, এমনকি ব্যবসা বন্ধ করতেও নিতে হবে না কোনো সরকারি অনুমতি। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সংসদে বাদল অধিবেশন ত্যাগ করেন বিরোধীরা। গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন রাজ্যসভার সাসপেন্ডেড সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিং সহ বেশ কয়েকজন। শ্রমবিধি বিলে মালিকপক্ষের হাতে অবাধে কর্মী ছাঁটাইয়ের ক্ষমতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বিতর্কিত এই বিলে স্থায়ী চাকরির বদলে ঠিকা কাজকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ায় বিলের বিরুদ্ধে মুখ খুলেছে একাধিক শরিক দল। এর মধ্যেও বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই পাশ করিয়ে দেওয়া হলো বিল। 44টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে 15টিকে বর্তমান সময়ের জন্য অপ্রাসঙ্গিক বলে বাতিল করেছে কেন্দ্র। বাকি 29টিকে নিয়ে আসছে 4টি শ্রমবিধিতে। এর মধ্যে লোকসভা ও রাজ্যসভায় মজুরি বিধি পাশ হয়েছে গত বছরে, বাকি 3টি সুকৌশলে পাশ করিয়ে নেওয়া হলো লোকসভায়। বিলের মধ্যে রয়েছে 3টি বিধি, যথাক্রমে শ্রমিক মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি। যে আইনের সঙ্গে 50 কোটি শ্রমিকের ভাগ্য জড়িয়ে তার রূপরেখা চূড়ান্ত করার আগে কেন বিরোধীদের আপত্তির জায়গাগুলি শোনা হলো না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যেখানে কৃষি বিল নিয়ে এমন টানাপোড়েন চলছে, সেখানে রাতারাতি শ্রমবিল কেন পাশ করিয়ে নেওয়া হলো? বিল পাশের পরেই একাধিক শ্রমিক সংগঠনগুলি কেন্দ্রীয়ভাবে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, শ্রমবিধি সহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে পথে নামছে তারা। বিল অনুসারে 100 থেকে বাড়িয়ে 300 পর্যন্ত কর্মী সংস্থা কর্মী ছাঁটাই করতে পারে। শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গুয়ারের যুক্তি, রাজস্থান, মহারাষ্ট্রের মতো 16টি রাজ্য ইতিমধ্যেই ছাঁটাই কর্মী সংখ্যা 3 গুণ করেছে। তাছাড়া এই রাস্তা খুলে দিলে আরও অনেক বেশি সংস্থা এখানে লগ্নি করলে কাজের সুযোগ বাড়বে। কিন্তু ট্রেড ইউনিয়নগুলির প্রশ্ন, বিদেশি সংস্থার বিনিয়োগ টানাই শুধু পাখির চোখ? তাতে শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিতেও আপত্তি নেই কেন্দ্রের। বিরোধীরা থাকলে এই প্রশ্ন সংসদেও জোর গলায় উঠত। এক্ষেত্রে কি তাহলে বিদেশি সংস্থার লগ্নি কি পাখির চোখ? ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অনুপম ঘোষ। অনুপমদা, আপনাকে স্বাগত জানাবো। আমি প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে কোথাও গিয়ে বলা হচ্ছে এই শ্রমবিধি বিলে মালিক পক্ষের হাতে অবাধে কর্মী ছাঁটাইয়ের একটা ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে, এবং মালিক পক্ষে সর্বেসর্বা, সেক্ষেত্রে শ্রমিক স্বার্থ সেটা কোথাও গিয়ে দেখা হবে না যদি এই বিল আইনে পরিণত হয়। দেখুন, যেটা বলছেন সেটা তো একটা কোট অভিযোগ।
এবার যে একটা 50-60 বছর পুরনো একটা আইন বা একটা বিধি চলে আসছে, আপনি জানেন প্রতিনিয়ত সংবিধান বলুন বা যে কোনো আইন বলুন, সেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে স্বাধীনতার পর থেকে। এখন অবধি সংবিধানই আমাদের 102বার অ্যামেন্ড হয়েছে বা চেঞ্জ হয়েছে। তো এই যে দেখুন, আমি যদি একটু পিছিয়ে যাই, 1990-91 সালে যখন আমাদের নরসিমহা রাওয়ের সরকার যখন আমাদের মার্কেটটাকে ওপেন ইকোনমি করে দিল, তো সেই সময় থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা বা বিদেশি সংস্থার এখানে প্রবেশ। চাকরি আগে যেমনি সরকারি চাকরি একটা মানে সরকারি চাকরির একটা নিশ্চয়তার জন্য একটা লোকে প্রেফার করতো সরকারি চাকরির দিকে, কিন্তু এখন এই দেখুন আমরা যেখানে আলোচনা করছি সেই আশেপাশে কিন্তু কোনো সরকারি দপ্তর সেই অর্থ নেই। হাজার হাজার কর্মচারী বা এমপ্লয়ি যারা কাজ করছে তারা বেসরকারি সংস্থায় কাজ করছে। এবার সরকারি সংস্থায় কাজ করার যে একটা নিশ্চয়তা, রাজ্য সরকারি দপ্তর আছে আশেপাশে কম। আমি জানি, আমি তো এই জায়গায় জন্ম, আমি আমি সবটাই জানি, কিন্তু আমি তুলনামূলক ভাবে বলছি। আজ থেকে 30 বছর আগে যদি হতো, আপনি এটা আমরা তো এই চিত্র দেখতে পেতাম না। তো এই যে একটা যে সেক্টর 5-এ যে অঞ্চলে বসে আমরা কাজে কথা বলছি, সেখানেও সেক্টর 5-এর চরিত্রই অন্যরকম ছিল, ইনফ্যাক্ট ছিলই না। তো না, আমার বলার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা যে সরকারি চাকরি করতে হবে এবং তার নিশ্চয়তা, তার সুরক্ষা, এই ব্যাপারটা অনেক আগে থেকে কমে গেছে। আগে যে নিয়মগুলো ছিল, এরকম সরকারি চাকরি করতে গেলে ওই 10টায় যে যাওয়া, অফিসে যাওয়া, 4টে-5টার মধ্যে ফিরে আসা, তার মধ্যে 1 ঘন্টার টাইম, এগুলো মানে এই কনসেপ্ট তো পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা যারা কাজ করেন, সেটা কি এই যে সরকারি দপ্তরই কমিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক মানে অভিযোগ, একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে বা বিক্রি করে দেওয়া হচ্ছে। এটার সঙ্গে কি আপনি শুধু যদি বলেন বিজেপি সরকার করছে তা নয়, বেসরকারিকরণ, এইটা বেসরকারিকরণ এটা অনেক আগে থেকে 90-এর দশক থেকে আমি যেটা বললাম। তো এই যে যত দিন যাবে, এই যে কম্পিটিটিভ মার্কেট, এই যে বেসরকারি সংস্থাগুলো পুঁজি বিনিয়োগ করছে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বা ম্যাক্সিমাম প্রফিটের জন্য। আগে যেমনি পুঁজি বা প্রফিট বলতে বামফ্রন্টের আমলে বা সিপিএম এর আমলে আমরা ভাবতাম মানে পুঁজি কথাটার মধ্যে একটা গন্ধ, একটা পুঁজি মানে একটু দূরে থাকা, পুঁজিবাদ দূর হাটাও বারবার এই ধরনের কথা। কিন্তু অথচ বুদ্ধবাবু সরকারি 2006 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কিন্তু পুঁজি বিনিয়োগের দিকে জোর দিয়েছিলেন। এবং এই যে জায়গাটা যেটা বললাম, সেখানে এই সময় ওই সময়টা এর উত্থান এই জায়গাগুলোর। তো পুঁজি, আমি যেটা জানতে চাইবো, নিঃসন্দেহে পুঁজির দরকার, বিনিয়োগেরও দরকার রয়েছে। সেখানে এমপ্লয়ি যারা বা শ্রমিকরা যারা কাজ করবেন তাদেরও প্রয়োজনীয়তা রয়েছে এবং কাজের জায়গার ওপেন হওয়ার জায়গা রয়েছে, কারণ বহু সংখ্যক মানুষ বেকার। এবং এই নরেন্দ্র মোদী সরকারের আমলে আমরা দেখেছি যে 45 বছরের রেকর্ড বেকার। নিঃসন্দেহে তাদেরকে কাজ দিতে হবে, কাজের জায়গা ওপেন করতে হবে, কিন্তু কোথাও গিয়ে তাদের স্বার্থই দেখা হবে না। মালিক পক্ষকে একচ্ছত্র একটা জায়গা দিয়ে দেওয়া হবে, তার যখন খুশি যাকে খুশি ছাঁটাই করতে পারবেন। এটা কোথাও গিয়ে কি মনে হয় না এইটা যেটা বলছেন না, এই যে ধরুন এই গত কয়েকদিন ধরে একটা চলছে কৃষি বিল নিয়ে বা এই শ্রম বিল নিয়ে আমরা আলোচনা করছি, এটা পুরোটাই আশঙ্কার উপরে। আমি আগের দিনও আপনাদের এখানে এসে বলেছিলাম আশঙ্কার উপর আমরা কথা বলছি, যে মালিক পক্ষের হাতে একচ্ছত্র অধিকার বা সব কর্মীদের সব অধিকার সংগঠন করে নেওয়া হলো, কেড়ে নেওয়া হলো। ব্যাপারটা কিন্তু সেরকমভাবে নয়। এটা ঘটনা এখন আমরা যারা এখন যে সকল যুবকরা যুবতীরা যারা কম্পিটিটিভ মার্কেটে বা চাকরির দৌড়াচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন তাদের কিন্তু আর সেই আগের মতো আমি যেটা শুরু করেছিলাম সেরকমভাবে নেই। কিন্তু এখন এইভাবেই গ্লোবালি চলছে। আচ্ছা ধরুন যে বামপন্থীরা বলছে চীন তো বামপন্থীর পিতৃভূমি বা মাতৃভূমি যাই বলুন না কেন, সেখানে কি এই কালচার আছে? সেখানেও তো, সেখানে আপনার হায়ার অ্যান্ড ফায়ার নীতি, সেইখানে জোর করে শ্রমিকদের নিষ্পেষণ করে, আপনাদের কথা অনুযায়ী নিষ্পেষণ করে কাজ করিয়ে নেওয়া হয়। কিন্তু চীনের যে শাসন ব্যবস্থা আর আমাদের শাসন ব্যবস্থার মধ্যে তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, তাই না? আমি সেই জায়গাতে আমরা কি তাহলে সেই একনায়কতন্ত্রের দিকে যাচ্ছি, গণতন্ত্র ডেমোক্রেটিক কান্ট্রি সেই তকমা হারাচ্ছি? এটা মানে এরকম ভাবে গুলিয়ে দেওয়াটা ঠিক হবে না। মানে আমরা রীতিমতো গর্ব করি আমরা এখানকার মানুষ, তারা তাদের, আমি বলছি না যে সবসময় যে স্ট্রাইক দরকার এমনটা যেমন নয়, আমি এই কথাটা মানে কিন্তু তীব্র আপত্তি জানাচ্ছি। শ্রমিকদের স্বার্থ দেখাই হবে না। আমি বলছি এই সময়ে দাঁড়িয়ে বিশেষ করে আরো গুরুত্বপূর্ণ, আমরা অনুপম দা, আমি, আপনি, আমার মনে প্রত্যেকেই প্রত্যক্ষ করছি যে কি হারে মানুষের চাকরি চলে যাচ্ছে।
তাদের এই লকডাউনের সময় বাড়িতে বসিয়ে রাখা হচ্ছে, আনা যাচ্ছে না, হয়তো কোথাও কোথাও সংস্থারও সেই বাড়িতে সংস্থান বসিয়ে নেই। মানে অনেকে তো আবার উল্টো দিকে দেখতে গেলে ওয়ার্ক ফ্রম হোমও হচ্ছে। না, আমি পুরোটাই আসছি, অনেকে পুরোটাই work from বলছি home যে করছে। এখন এই যুগ এখন চলে গেছে, এখন অনেক সংস্থা বা তাদের কর্মীদেরকে আনতে পারছেন, ফলত এমনটাও হচ্ছে যে সেই সমস্ত কর্মীদেরকে টাকাও দেওয়া হচ্ছে না। আবার যদি 10 দিন আনা হয় মাসে, সেই 10 দিনের টাকা দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে কাল থেকে আপনাকে এই যে হচ্ছে। আমি বলছি নিয়ম আছে, এখন তো এই আইনটা যে বিষয়টা আপনি বলছেন না, যে বিষয়টা বলছেন, যদি একটু খেয়াল করে দেখেন, এটা সব বিষয় ছেড়ে মানে সব বিষয়ে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের দোষ চাপিয়ে দেওয়া, এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। একটা সারা বিশ্বে একটা রিসেশন চলছিল এবং চলছে, সেখানে অর্থনৈতিক মন্দা চলছে, বহু মানুষ সারা বিশ্বেই কাজ হারাচ্ছে, তার ভারতবর্ষ যে সেই এফেক্টের বাইরে থাকবে এমন কোনো কথা না। কিন্তু এটাও ঘটনা, এই জায়গাগুলো থেকে যাতে রিকভার করা যায়, তার জন্যই নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে, যাতে চাকরি হবে নাকি আরো মানে বেশি সংখ্যক একদম মানুষ আশ্বস্ত থাকুন, কাজ রিকভার হবে। হারাবেন। এই প্রশ্ন কিন্তু থাকছে, এই প্রশ্ন ছুড়ে দিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজ, যাতে আমরা আজকে আলোচনা করছি শ্রম বিধি বিল নিয়ে, এবং যার নাম আমরা রেখেছি শ্রম অসম। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন অতিথি, তার সঙ্গে আপনাদের আলাপ করে দিই। সিপিআইএম নেতা প্রদীপ মজুমদার। প্রদীপদা, আপনাকে স্বাগত জানাবো আরোহী নিউজে। আমি যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, মূলত ব্রেকের আগে অনুপমদার সঙ্গে কথা হচ্ছিল, এবং অনুপমদাদের বক্তব্য যে এই বিলে আসলে সাধারণ মানুষের উপকার হবে, যারা শ্রমিক তাদের উপকার হবে, এবং বহু সংখ্যক কাজের একটা সুযোগ তৈরি হবে। আপনার কি মনে হয়? বিষয়টা হচ্ছে, এই বিলটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2019 নামে এসছে। এমন একটা সময় এই বিলটা পেশ করা হলো এবং সংসদে আলোচনা করা যাবে না এখন এই কোভিড পরিস্থিতিতে। যে কোনো বিল নেই, এই সময় 21টা বিল এসছে, তার মধ্যে 8টা বিল পাস হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2019। এতে যে বিষয়গুলো নিয়ে আমাদের আপত্তি, যে আপত্তিগুলো সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের কাছেই, যারা শ্রমিক আর কি কারখানার সাথে যুক্ত, তাদের ভীষণ সমস্যায় পড়তে হবে। এবং এই বিল একমাত্র আদানি আম্বানিদের সুবিধা করে দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী শুরুর দিন থেকে যে কাজটা করছেন, সমস্ত বিলগুলোর মধ্যে দিয়েই দেশটাকে আবার নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আম্বানি আদানি কোম্পানির হাতে দেওয়ার যে চেষ্টা, তারই একটা রূপরেখা আমরা এই বিলে দেখতে পারি। যদি আমি ছোট্ট করে বলি, একটা তো বেসিক ডিফারেন্স রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিদেশি কোম্পানি ছিল, আদানি আম্বানি যদি আপনি আপনার কথাটা আমি ধরেও নিই, তাহলে তো তারা দেশীয় কোম্পানি। একদমই মানে কিন্তু আরেকটা বিষয় যেখানে অনুপম দাদের বক্তব্য, যে এখন তো কাজের পদ্ধতি অনেক বদলে গিয়েছে, এখন আর সেভাবে কলকারখানার ছবি দেখা যায় না। আমি বলছি আমার রাজ্যেও তো সেভাবে আর ধোঁয়া উঠতে দেখা যায় না। ফলত কাজের পরিবেশ পরিস্থিতি বদলে গিয়েছে। কিছু আইন যেটা বাদ দিতেই হতো না, বেশ কিছু আইন যেগুলো শ্রমিক বিরোধী আইন, তার মধ্যে প্রথম ধরুন আপনার কাজের অধিকার, এবং আপনি কাজ করবেন, আপনার শ্রমের মূল্য পাবেন, এবং শ্রমের উদ্বৃত্ত মূল্য মালিক পাবে, শোষণ করছে, এই সমস্ত চ্যাপ্টারগুলো বাদ দিলেও আপনাকে না বলার অধিকার ছিল। আমাদের দেশে সাংবিধানিকভাবেই দেশে 3টে পার্টে, যে আমাদের ধরুন শ্রমিকের রক্ষার 1926 সালের আইন, 1946-এর আইন এবং 1947 সালের আইন, এই 3টে আইনকে একটা কোডের মধ্যে আনা হচ্ছে। এতে কি বলা হচ্ছে, মানে আসল জায়গা সমস্যাটা কোনটা, যে ধরুন আপনার ধর্মঘটের অধিকার, আপনার না বলার অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যদি আপনি ধর্মঘট করেন তাহলে সেটাকে গণছুটি হিসাবে গণ্য করা হবে। এই তামিলনাড়ুতে মারুতি কোম্পানির, আপনাদের জানা আছে যে গত বছর শ্রমিকরা ধর্মঘট করেছিল, ছুটি কেটেছিল, সেই নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায়ও আছে। কিন্তু এই আইন যদি বলবৎ হয়, এই আইন বলবৎ হলে শ্রমিক তার ধর্মঘটের অধিকার সম্পূর্ণ হারাবে। এবং শ্রমিক যদি ধর্মঘট করে, মালিক যদি মনে করে 1 দিনের কাজের জন্য 8 দিনের ছুটি কাটবে, এই আইনে আছে। এই আইনে আছে যে আগে যেটা ছিল, যে একজন শ্রমিক তার সারা জীবন কাজের পরে 45 দিনের বেতন মিনিমাম পাবে, সেটাকে 45 থেকে 15 দিন করে আনা হয়েছে। বলা হচ্ছে যে বেনিফিট 1 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট বেনিফিটের কথা বলে নরেন্দ্র মোদী বলতে চাইছেন যে তিনি শ্রমিকের অনেক ভালো করছেন। কিন্তু 10 বছর আগে, 10 বছর আগে ছিল এই 1 লক্ষ টাকা। 10 বছরের সাথে দ্রব্যমূল্যের সাথে এই 1 লক্ষ আরও অনেক একটার পর একটা আমি বলতে পারবো। অনুপমদার বক্তব্য একটু জানতে চাইবো। অনুপমদা, আপনি যেমনটা বলছেন যে এখন কাজের পরিস্থিতি পরিবেশ বদলে গিয়েছে, তাহলে এই টাকাটায় যে অ্যামাউন্টটা, সেটা তো কোথাও গিয়ে বদলাচ্ছে না, তার অঙ্কটা তো বাড়া উচিত সেই অনুযায়ী। একটা প্রথমে বলে নিই, উনি একটা বিলের কথা বললেন, তো আমি বলছি 3টে বিল পাস হয়েছে। দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020, শুরুতে মানে যেটা কর্মক্ষেত্রে সুরক্ষা, এবং এটা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, সোশ্যাল সিকিউরিটি কোড, এই 3টে। যাই হোক, উনি হয়তো মিস করে গেছেন বা অবহিত নন। আমি সিপিএম এর প্রতিনিধি বা বামপন্থীদের একটা কথা আপনারা হয়তো স্মরণ আছে, বামপন্থীরা এই যে কলকারখানা তো
34 বছরের বাম শাসনে কলের চিমনির ধোঁয়া বন্ধ হয়ে গেছে। আর এই যে ধর্মঘটের অধিকার বলছেন, এই ধর্মঘট চলছে না, চলবে না, লক আউট, গেটের মধ্যে বিক্ষোভ, মালিক পক্ষ মানে হচ্ছে সমাজের সব থেকে বড় শত্রু, মালিক পক্ষ মানে হচ্ছে শোষণ করবে, মালিক পক্ষ আর বা শ্রমিকরা মানে হচ্ছে শোষিত। এই কথাগুলো শুনতে 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 বাংলার মানুষ তো তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। একটু পিছিয়ে যাই, 1960-এর দশকের মানে এই যে অটোমেশনের দিকে ভারতবর্ষ এগোনো, সবসময় বিরোধিতা করেছে কারা? বামপন্থীরা। পরবর্তীকালে 60-70-এর পর 80-র দশকে যখন কম্পিউটার যখন আসতে গেল, তখন বিরোধিতা কারা করলো? রাজীব গান্ধী যখন আনতে গেছিলেন, সব থেকে বড় মানে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে বিরোধিতা কারা করলো? বামপন্থীরা। আচ্ছা, তারপরে ধরুন আরো বিভিন্ন ঐতিহাসিক বলা যায় যে, তো এই যে পুঁজি কথাটা মানে একটা ঘৃণা, যেটা আমি বিরতির আগে বলছিলাম, এই জিনিসগুলো তো বামপন্থীরা শিখিয়ে এসছে বাংলার মানুষকে। আমি বাংলার কথাই বলছি, আমি কেরল ত্রিপুরা নিয়ে কথা বলছি না। তো এরা 2019-এর আগে বিশাল, আপনার খেয়াল আছে, একটা লং মার্চ কৃষকরা করলো, খেয়াল আছে? মানে মহারাষ্ট্র কাঁপিয়ে দিল, মানে ওটা দিয়ে এখানকার বামপন্থীরা খুব মনে জোর পেয়ে বললো যে এবার ক্ষমতায় নাকি বামপন্থীরা ফিরে আসছে। তারপর রেজাল্ট তো আপনারা ফলাফল লোকসভার ইলেকশন পেয়েছেন। যুগের সঙ্গে যে চেঞ্জ হতে হবে, যুগের সঙ্গে যে মানুষকে পরিবর্তন হতে হয়, রাজনৈতিক দলগুলোকেও পরিবর্তন করতে হতে হয়। তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিআইএম বলুন, বামপন্থীরা বলুন, বামপন্থীরা এখনো চেঞ্জ মানে পরিবর্তন, নিজেদেরকে আপডেটেড করতে পারলো না। আজকে বলুন তো, কলকারখানার শ্রমিক তো আজকে পশ্চিমবাংলার সব কোন কোন জেলায় বিভিন্ন, বিশেষ করে গঙ্গার তীরবর্তী যে কারখানাগুলো ছিল সেগুলো এখন এক্সিস্ট করে, টিম করে কয়েকটা জ্বলছে এখন। আমি যেটা জানতে হয়, আপডেট হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন রাজ্য সরকার তারা আপডেট হচ্ছে। আমরাও তো এই যে মালিক পক্ষ, এই যে মালিক শেষে আমরা এখন মালিক পক্ষ, আমরাও করব, আমরা এখন গলায় কোথাও গিয়ে আমি বলছি, তার মানে শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দিতে হবে, শ্রমিকদের কথা ভেবেই দেখা হবে। এখন শ্রমিক স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে, জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি যদি বলা হয় 24 ঘন্টা তোমাকে কাজ করতে হবে, তাই হচ্ছে। দেখুন, তাকে যখন তখন ফায়ার করে দেবে, যখন তখন তাকে বার করে দেবে, এটা কি হওয়া উচিত? আপডেটেড। আচ্ছা ঋষিকেশ, একটা কথা বলুন, আজকে এই বিলটা আজকে এসছে বা 2014 সাল থেকে নরেন্দ্র মোদী বা বিজেপির সরকার, তার আগে কি এই নিয়মগুলো হয়নি? মানে 24 ঘন্টা একজনকে দিয়ে কাজ করানো হয় না? এই যে জবে থেকে বলছি, এই বেসরকারি কোম্পানিগুলো বা বিদেশি কোম্পানিগুলো আসছে, করানো হয়েছে তো। আমরাও বহুদিন দেখেছি, আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা বিভিন্ন বেসরকারি ব্যাংকে চাকরি করে, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে, আইনে রূপান্তরিত করছেন। এটা কোনোদিন আইনে ছিল না। একজন মালিক তাকে, আচ্ছা, আইন হওয়াতে আপনাদের আপত্তি আছে তো? আইন হওয়া মানে তো মানে কাজ করাতে আপত্তি নেই, 24 ঘন্টা মানে না, আপনি ভুল বলছেন। এটা ভাবের ঘরে চুরি হচ্ছে না। দুটো কথা বলতে চাই, যেটা আমার বন্ধুবর বললেন যে তিনটে, আমি একটা কোডের কথা বলেছি, পরপর আমি তিনটা আসবো। আমি এই প্রসঙ্গে বলছি। প্রথম কথা হচ্ছে, কোডটা নিয়ে বলে লাভ নেই, ওটা ক্লিয়ার হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, যেটা বলতে চাইছেন যে পুঁজি সম্বন্ধে ভয়ের বিষয়, আমরা পুঁজি সম্বন্ধে ভয়ের বিষয় বলি না। আমরা কি বলছি, এই বিলে বলা হচ্ছে 300 জনের বেশি শ্রমিক কাজ করবে না এমন কোনো কারখানায় বা এমন কোনো সংস্থায় মালিক চাইলেই আপনাকে বিনা নোটিশে বার করতে পারবে। আগে কতজন ছিল? এই বিলে বলা হচ্ছে আগে কতজন ছিল আমি বলি, আপনি তবে বলবেন, নিশ্চয়ই সুযোগ পাবেন। 300 বলছেন তো, আমি বলে 300 জনের আগে 100 ছিল, তার মানে আপনার ছোট মাঝারি সমস্ত কলকারখানায় হায়ার অ্যান্ড ফায়ার চলবে। মালিক মনে করলে আপনাকে রাখবে, না হলে রাখবে না। এই বিলে আরেকটা মারাত্মক বিষয় কি, কন্ট্রাকচুয়াল, যেটা বলা হচ্ছে যে আপনি কন্ট্রাকচুয়াল হবে, আপনার 6 মাস হোক, 24 মাস হোক, হওয়ার পরে তারপরে আপনার কাজ থাকবে কি না থাকবে মালিকের ওপর নির্ভর করবে। আপনাকে 12 করে দিতে পারে, আপনাকে রাখতেও পারে। এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের মূল আপত্তি, এবং আপত্তির জায়গা থেকে আমরা লক্ষ্য করছি যেটা উনি বললেন যে কারখানা কেন নেই, পশ্চিমবঙ্গে কারখানা কেন নেই, এটা অনেকে, যে বড় বড় অর্থনীতিবিদরা সকলেই বলেছেন, এবং 14 সালের থেকে কেন আমরা বলছি এই সময়, এখন যে সরকারে থাকবে মানুষ তো তাকে কেস করবে। 14 সালের পর থেকে আপনি বলুন না, 14 সালের পর থেকে না, ভারতবর্ষে কি হয়েছে? নরেন্দ্র মোদী বলেছিলেন
আচ্ছা দিন হবে মানে আম্বানি আদানি বাদে কারা প্রদীপ দা আমরা তো এই আপনাদের মানে বাম শাসন আসছি বাম শাসনে আমরা দেখেছি দীর্ঘ 34 বছরে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, এই ধর্মঘট করে করে এক একটা কারখানা রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে। আপত্তি এই ধর্মঘট করে কোনো কারখানা বন্ধ হয়নি। আপনি একটা কারখানা বন্ধ করতে দিনের পর দিন না বন্ধ না হয়ে গেছে দাদা। একটা কারখানা বন্ধ আমি যেখানে থাকি আমি না ধর্মঘট না কারখানা বন্ধ জুলুম করে, ধর্মঘট না, জুলুম করে, কারখানা এখন বেঁচে আছে। জঙ্গি আন্দোলন করে, ধর্মঘট না, জঙ্গি আন্দোলন ধর্মঘটে করে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে কটা কারখানা এখন অস্তিত্ব অবশ্যই আছে বলুন? আপনি ঠিক বলছেন। জঙ্গি আন্দোলন, জঙ্গি আন্দোলন, বিশ্বকর্মা পুজো পালন করলাম, মারধর আমি করে। আমার কথাটা শেষ করতে দিন। শিল্পাঞ্চলের কি ছবি থাকতো? ঠিক বলেছেন আপনি যে কারখানা বন্ধ হয়েছে, ওনার কথা অনুযায়ী কিন্তু সরকার ধর্মঘটের জন্য কারখানা বন্ধ হয়েছে এটা কখনোই গ্রহণযোগ্য যুক্তি নয়। কেন, কিরকমভাবে কারখানা বন্ধ হয়েছে? প্রথম, এটা আমরা বিভিন্ন সময় বলেছি, বামপন্থীদের দাবি ছিল, আপনি জানেন মাসুল সমীকরণ নীতি সেই সময়কার ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কারখানাগার, বাংলার প্রতি যে বঞ্চনা আজকে থেকে হয়নি, এবং আবার বাংলার প্রতি বিভিন্ন বঞ্চনা। যে উনি বললেন অটোমেশনের কথা, বামপন্থীরা কোনোদিন কম্পিউটারের বিরোধিতা করেনি। বামপন্থীরা কিসের বিরোধিতা করেছিল? ধারণার বিরোধিতা। দাঁড়ান, আপনি বলেছেন বামপন্থীদের বিরোধিতা ছিল যে শ্রমিকের একটা অটোমেশন চালু হলে শ্রমিককে রক্ষা করে চালু করতে হবে। যে 10 জন কাজ করতো সেটা একজনের কাজ, আমার শ্রমিকের যতদূর কাজ মনে করতো। পড়ছে, দাদা, এই আমার যতদূর মনে এটার পড়ছে, বিরুদ্ধে তখন এমন ছিল। বলা হয়েছিল যে শিল্প। একটা কম্পিউটার এলে 4 জন মানুষের চাকরি চলে যাবে, এমন একটা 4 জন কি সংখ্যাটা আমরা বলেছিলাম এটা যে ধীরে ধীরে মানুষের জব সিকিউরিটি দিয়ে আমার যদি স্মৃতি আমার সঙ্গে যদি বেইমানি না করে। কাজ করি। হ্যাঁ। মানে ওই সময় আমার মনে পড়ছে একটা মানে না আমি সেই সময়টা যেমন আমি বলছি, সেই সময় যেমন আপনাদের একরকম দাবি ছিল, লেজার খাতা মেইনটেইন হতো, কংগ্রেস আমরা আবার ফিরে যাই, বিজেপিদের একরকম দাবি আমরা আবার ছিল। একটা কাজ করি, আমরা না, দাবি না, তুলি, না। আমরা আবার ফিরে যাই সেই লেজার কেন? খাতা, আবার ব্যাংকে চলে যাই, কারণ কম্পিউটার আসলে তো হ্যাঁ, আমরা 10 জনের দেখছি কাজ তো। একজনে করে আমরা দেবে, দেখছি তো। আর নইলে একটা সেটা কম্পিউটার যেমন 10 জন কাজ করবে। সেটা যেমন এটা কি আমি করছে? বলছি, আমি সে কারণেই বলছি অনুপম দা, সেটা যেমন কাঙ্ক্ষিত ছিল না, তার জবাব তারা ভোট বাক্সে পেয়েছেন। যদি সেটা ঠিক থাকতো তার সুফল পেতেন তারা। কিন্তু এটাও যেটা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে শ্রমিকরা কিছু বলতেই পারবেন না, এবং কোথাও গিয়ে আপনি যে উদাহরণ দিতে, প্রদীপ দা প্লিজ, আপনি যেখানে বলছেন যে আজকে কি হচ্ছে না, গতকাল কি হয়নি, গত বছর কি হয়নি, তার মানে তখন এই আইনটা ছিল যে এখানে শ্রমিকরা নিজেদের মতামতটা প্রকাশ করতে পারতেন, বলতে পারতেন, আইন থাকা সত্ত্বেও তারা বলতে পারতেন না বা তাদেরকে ফায়ার করে দেওয়া হয়েছে। কিন্তু এখন তো সেই আইনটাকে মানে সেটাকেই আইনে পরিণত করা হচ্ছে যে মালিক পক্ষ যখন যা চাইবে করতে পারবে, শ্রমিকরা কিছু করতে মালিক পারবে না। পক্ষ, শ্রমিক পক্ষ, বা আমি যদি বলি আম্বানি বলছে, আমি বলি এবার প্রদীপ বাবু, আমি বলি সব জমি এবার আমি দাও, বলি, অনুপম দা উত্তর নেই, আপনার কাছে আসবো। এখন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এই ইনকলাব জিন্দাবাদ দীর্ঘ 40 মানে প্রায় 4 দশক 5 দশক ধরে আমরা শুনে এসেছি বাংলায়। দেখুন, একটা বেসরকারি প্রতিষ্ঠান আপনার এখানে পুঁজি বিনিয়োগ করবে কেন? তা সে চাইবে যতটা বেশি প্রফিট বা প্রোডাক্টিভিটি করতে। তা সেই জায়গায় এখন যে আপনি যে বলছেন এই আইনের ফলে শ্রমিকদের কোনো কথা বলার অধিকার নেই, না, তা নয়। যাতে শ্রমিকরা নিজে যতটা সম্ভব নিজের এফোর্ট দিতে পারে এবং তার থেকে কোম্পানি বা প্রতিষ্ঠান তার প্রোডাক্টিভিটিটা ইউজ করে নিয়ে আসতে পারে। আজকে আপনি খেয়াল করে দেখবেন, বেসরকারি ব্যাংক তো আগে মাঝখানে প্রচুর, তো এখন বেসরকারি ব্যাংক, এখন সরকারি ব্যাংকগুলোতেও গিয়ে দেখবেন যে এই যে ব্যাংকগুলো মার্জার নিয়ে আমরা আলোচনা করেছি আপনার এই স্টুডিওতে, সরকারি যে ব্যাংকগুলো আছে, আমি নাম করছি না, সেখানেও গিয়ে দেখবেন একটা প্রতিযোগিতামূলক কালচার চলে এসছে। এখন আর ওই 10টা 4টে কিন্তু কেউ ডিউটি করে না, এখন দেখবেন রাত অবধি বসে ব্যাংক ম্যানেজার বসে কাজ করছেন, এখনও দেখবেন স্টাফগুলো বসে কাজ করছে, এবং একটা কম্পিটিটিভ ওয়েতে তাদের একটা মানে দৃষ্টিভঙ্গি থেকে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে সরকারি ব্যাংকগুলোর প্রতিযোগিতায় নেমেছে, এবং ওয়ার্ক কালচারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আপনি এটা বলছেন, যে আশঙ্কায় যে কোন দিন তার সম্পূর্ণরূপে আপনার অভিজ্ঞতা বলুন না, আপনি ব্যাংকে গেলে আপনি বলবেন যে আশঙ্কায় সরকারি ব্যাংকে যাওয়ার অভিজ্ঞতা আছে? ঋষিকেশ, অ্যাকাউন্ট আছে কি? ধারণার জন্য বলি, আছে, আমার নিজের আছে। আমি অভিজ্ঞতা বলছি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আমার অ্যাকাউন্ট আছে, আমি সত্যি শুনে আমি বিরোধে বলছি না, এটা শুনে নিন। ইউনিয়ন ব্যাংকে আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমি এখনো বলছি 20 বছর আগে সরকারি ব্যাংকে গেলে যে সার্ভিস আমরা পেতাম, এখন মানে আপনার ধারণা ভুল, চেঞ্জ হয়ে গেছে। আমার নিজের অভিজ্ঞতা বলছি, এটা আপনার বরাবরই সরকারি আমার অভিজ্ঞতা, বরাবরই সরকারি ব্যাংকে আমার অভিজ্ঞতা বলছি, মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা বলছি, মানুষের অভিজ্ঞতা বলছি। আমি সেটা বলছি, আমার বন্ধুবর্গকে বলবো, উনি যেটা বললেন না পুঁজির কথা,
ওনাদের এটাই তো দৃষ্টিভঙ্গির পার্থক্য, বিজেপি বা কংগ্রেস বা অন্যান্য সাথে বামপন্থীদের দৃষ্টিভঙ্গি। কংগ্রেস আপনাদের বন্ধু, কিন্তু বিরুদ্ধে না, না, বলবেন না, না এখন। শুনুন কথাটা না, শেষ বিরুদ্ধে করুন। বলবেন না, না, কংগ্রেস আপনাদের সঙ্গে এখন। বিরুদ্ধে বলা না, না, আমি বিজেপির সঙ্গে কংগ্রেসকে ইকোনমিক্সের একসাথে কথা রাখবেন না। বলছি, হ্যাঁ, ইকোনমিক্সের কথা বলছি। বিরুদ্ধে বলবেন না। কংগ্রেস আর বিজেপির মধ্যে ইকোনমিক কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না, এবং আমার দলও মনে করে না। তাহলে একসঙ্গে আছেন কেন? অন্য প্রশ্ন, আচ্ছা। আপনারা অনেক বড় বিপদ, তার জন্য আপনাদের বিরুদ্ধে লড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করুন, হ্যাঁ। লড়ে যান, লড়ে যান। কথাটা শেষ করতে দিই। ইকোনমিক্স ওনারা যেটা বললেন যে পুঁজি শুধুমাত্র, ঋষিকেশ আপনি একজন মালিক, আপনি টাকা দেবেন, টাকা দিলেই সেই ব্যবসা চলবে না। টাকা যেমন একটা পুঁজি, শ্রমটাও একটা পুঁজি, এটা হচ্ছে ইকোনমিক্সের কথা। কিন্তু আমাদের দেশে এবং বিশ্বের বুকে আমরা কোনটা বলছি, যে পুঁজি মানে লগ্নি করছে আর্থিকভাবে, কিন্তু শ্রমের মানুষ পুঁজিটা আর খায় না, এগুলো হচ্ছে। বলে লাভ নেই। আপনার যে শ্রমের মানুষ পুঁজিটা, আর খায় না সেই এসব, পুঁজিটাকে প্রদীপবাবু। চুরি করে নরেন্দ্র মোদীরা মানুষ আর এসব ঘরের খায় পুঁজি না। বাড়াচ্ছে এই সময় দাঁড়িয়ে। এসব বললে যে লাভ বলছে আছে, খায় না প্রদীপবাবু? তো, কৃষকের আইন আজকের খবর। এই করতে করতে আজকে কটা সাংসদ আছে হরিয়ানাতে- বলুন তো? আজকে হরিয়ানাতে বিজেপির এমপি কে, দুটো তিনটে সাংসদে দাঁড়িয়েছে লোকসভায় এই করতে করতে। হরিয়ানার কৃষকরা জুতো পেটা করেছে হ্যাঁ, বিজেপির এমপি কে। না সে তো ঠিক আছে, জুতো পেটা আরো করেছে। সারা ভারতবর্ষের দাদা, মানুষ জুতো পেটা না, করবে। না, না, সে করুন। কারণ একটার পর একটা আইন ওহো। আনছে, জনবিরোধী আইন। দাদা। নরেন্দ্র মোদীকে একদিনের, আজকে আপনি লোকবলের জোরে আপনি সংসদে বেশি আছেন বলে মানুষকে নিয়ে ছিনিমিনি প্রদীপ করছেন। বাবু। মানুষের জনগণের মানে দরবারে বিজেপিকে জুতো পেটা করলে জুতো আপনি খেতে হবে। আপনি খুশি তো? প্রদীপ দা, আপনি জুতো পেটা করলে- আপনাদের শরীর আপনাদের করে দিয়েছে বাংলার মানুষ। আমাদের অনুষ্ঠান শেষের দিকে যেতে হবে। প্রদীপ দার কাছে একটা প্রশ্ন আমার আছে। একটা আপনাদের যারা আপনাদের প্রশ্ন সঙ্গে আছে। রয়েছেন কংগ্রেস রয়েছে, সেই কংগ্রেস আবার মহারাষ্ট্রেও তাদের প্রতিনিধি রয়েছে, সরকারের প্রতিনিধি। আমি বলছি সন্তোষ গাঙ্গুয়ার, যিনি শ্রমমন্ত্রী, তিনি একটি তথ্য দিচ্ছেন। তিনি বলছেন রাজস্থান, মহারাষ্ট্রের মতন 16টি রাজ্যে ইতিমধ্যেই এই ধরনের এই কর্মীর সংখ্যা ছাঁটাইয়ের এটা 3 গুণ করা হয়েছে। রাজস্থান যেখানে কংগ্রেস শাসন ক্ষমতায়, মহারাষ্ট্র যেখানে কংগ্রেস শিবসেনা শাসন ক্ষমতায়, কি বলবেন তাদের আমি তো- বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ কোথায়? কে বলেছে প্রতিবাদ নেই? কোথায় প্রতিবাদ? সমস্ত, তুমি যদি একটু দেখো যে ঋষিকেশ, এই লকডাউনের থেকে এই যে আজকে বলা হয়েছে 1 কোটি শ্রমিক পায়ে হেঁটে এসছে, কত মারা গেছে, এখন সরকার মানে মানছে, এই যে বাধ্য হচ্ছে মানতে। আমি এই কথাটাই বলছি যে যখন আইনে নেই তারপরেই মালিকরা এইভাবে হায়ার অ্যান্ড ফায়ার করেছে, আর সেটাকে তুমি আইনে রূপান্তরিত করছে এই সরকার, তার মানে সেই মালিক শ্রমিককে দাসে পরিণত করে দেবে। যে তুমি আমার কথা শোনো, 24 ঘন্টা কাজ করো, তোমার জ্বর হলেও তোমায় কাজ করতে হবে, তোমার বাড়িতে মা মারা গেলেও তোমায় কাজ করতে হবে, না হলে তুমি কালকে থেকে আসবে না, তোমার শ্রমের মূল্য 50 টাকা দেবো, তোমায় কাজ করতে হবে, না তুমি আসবে না। এই যে শ্রমিককে সম্পূর্ণরূপে মালিকের দাসে রূপান্তরিত করে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। আমি এ কথাটা বলছি যে আইনে রূপান্তরিত না হওয়া সত্ত্বেও মালিকরা শ্রমিকদের 12 ঘন্টা কাজ করাচ্ছে 8 ঘন্টার জায়গায়, হচ্ছে, কিন্তু সেটা যদি হচ্ছে। আইনে রূপান্তরিত হয়, মালিক তো আর তো তুমি আপনি বলছেন তারা আরো সুযোগ পাবে, যেতে পাবে না, ঘোষণায় শোনা মালিকের হবে। দাসে সেখানে আমি রূপান্তরিত। অনুপমদার কাছে আসবে, একদম শেষ করবো অনুষ্ঠান। আমি মানে বলছি, একটা অনুপম লোক দা, সামলাতে পারছি না, মানে আমি প্লিজ অ্যালাউ করুন। না, আমি- আমি তো আমি- তোমার একটা যোগ করতে আছি একটা, আমরা সিপিএম প্রতিনিধিকে কোনোদিন পাইনি, তো আজকে পেয়েছি। মানে প্রদীপবাবু কিছু মনে করবেন না, মানে আপনারা তো বরাবর বলে এসেছেন কংগ্রেস হচ্ছে বুর্জোয়া পার্টি, এখনো বলেন তো? কংগ্রেস বুর্জোয়া পার্টি বলেন তো এখনো? বুর্জোয়ার দল কংগ্রেস বলেন তো? এখনো মনে করেন তো কংগ্রেস বুর্জোয়ার দল? অবশ্যই। মনে করেন তো? আপনারাও সাম্রাজ্যবাদী দল না না, মনে করি, ঠিক আছে, কংগ্রেসকে বুর্জোয়া দল মনে করেন তো এখন? অবশ্যই মনে করি। বাস একসঙ্গে লড়াই করুন বিজেপির বিরুদ্ধে। না, আমি যেটা প্রশ্ন রাখবো যে এত তাড়াহুড়োর কি ছিল, যে সময় দেশের প্রায় প্রত্যেকটা কোণাতে মানুষ চাকরি হারাচ্ছেন, খাদ্যের 14 জোগান কোটি করতে কাজ নিঃশ্বাস আছে, 14 কোটি। নিঃশ্বাস 1-2 কোটি উঠছে, নয়। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, জিডিপি নিম্নমুখী, সেই সময় এত তাড়াহুড়ো কি ছিল আমি এটাই জানতে চাইবো, এবং এর উত্তর নিয়ে আমরা আজকে আমি বলি 2019 মাইনাস ও, 23.9 ওনার নাম বোধহয় অনুপম ঘোষ। আমি শুনে একটু অনুপমদের কথা শুনি, আমি অনুষ্ঠান শেষ করতে হবে। একদম বলছি 2019-এ যখন বিপুল ম্যান্ডেট নিয়ে আবার নরেন্দ্র মোদী যখন সরকারে এলেন, তারপর থেকে আমরা ঝোড়ো ব্যাটিং করছি, বোল্ড সিদ্ধান্তগুলো, যুগান্তকারী সিদ্ধান্তগুলো আমরা নেব। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, একদম নেবো। বুলডোজ করে নেবেন, তাতে মানুষ আমাদের পাঠিয়েছে এই কারণে। মানুষের ক্ষতিও তাতে। বামপন্থীদের এই কালচার, এই ভাষা বাংলার মানুষ জানে বলে ওনাদের এই অবস্থা। মানুষের তাতে খারাপ হোক ভালো হোক, চাকরি খারাপ, পার্লামেন্টারিয়ান শব্দ নয় এটা, জুতো পেটা করা। ছি, 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 ছি। বলতে দিচ্ছেন না, মানুষ দেখছে। আজকে
জুতো পেটা শুরু হয়েছে। আমরা সম্মান রেখে কথা বলতে হবে। 3% জিডিপি দিয়েছে যে কৃষকরা। সিপিএম এর এই অবস্থাটা বুঝতে পারছেন তো? এই ভাষার তাহলে শেষ করছি। আজকের এই এই অনুষ্ঠান ভাষার জন্য সিপিএম এর এই আমি অবস্থা। বলিনি, হরিয়ানার মানুষ করেছে আজকে। আপনি তো বললেন সারা দেশে আগামী দিনে জুতো পেটা করবে বলছে তো। হিটলারের মতো আপনারা থাকবেন না তখন চীনে চলে যাবেন। বেশ, আপনারা চীনে চলে যেতে হবে। গলায় জড়ে দিতে হবে। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হবে। অনুপম দা এবং প্রদীপ দা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে প্রদীপ দা একটু পরের থেকে জয়েন করেছে আমাদের এই অনুষ্ঠানে। তবে আমরা চাইবো যে এই অসম বন্টন যেন না হয় এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষর মধ্যে কোথাও একটা সামঞ্জস্যরও দরকার রয়েছে। কারণ কেউ একদিকে শোষণ করবে, কেউ শোষিত হবে এবং তাতে আখেরে আমার মনে হয় অন্তত যে প্রোডাক্টিভিটির কথা বলা হচ্ছে সেটাই বোধহয় কোথাও গিয়ে ঝাড় খাবে। বিনিয়োগ যতই আসুক আলটিমেটলি শ্রমিকদেরকেই কাজ করতে হবে, সেটাও বোধহয় মালিক পক্ষ মাথায় রাখবে এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরও ভাবনা চিন্তা করবে। যদিও বিল পাস হয়ে গিয়েছে, আইনে পরিণত হওয়ার একেবারে খুব কম সময়ের অপেক্ষা বলা যেতে পারে। অনুপম দা, প্রদীপ দা, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। আপনি দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেটস অ্যাভিয়েশন একাডেমি।